গল্প শুরু হয় একটি হাই সিকিউরিটি জেল থেকে, যেখানে অনেক ভয়ঙ্কর অপরাধী বন্দী আছে এবং এদের মধ্যে একজন হলো রে। আজ তাকে একজন লোক খবর দেয় যে শীঘ্রই জেলে তার উপর হামলা হতে চলেছে। পরের দিনই দুজন বন্দী হঠাৎ তার উপর হামলা করে দেয়, কিন্তু রে এর ফাইটিং স্কিলের সামনে তারা দুজন টিকতে পারে না এবং তাদের খুব মারে। এরই মধ্যে গার্ডরাও সেখানে চলে আসে এবং রে এর এই আচরণের জন্য এখন তাকে স্পেশাল সেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এসে রে দেখে এই রুমে একটিও জানালা নেই। যদি কিছু থাকে তবে তা হলো একটি টয়লেট এবং সব জায়গায় লাগানো ক্যামেরা, যা দিয়ে রে এর উপর 24 ঘন্টা সিকিউরিটির নজরদারি থাকবে। কিন্তু রে এখান থেকে যে কোনো ভাবে পালাতে চাইছিল, তাই সে দিনরাত শুধু জেল থেকে পালানোর পরিকল্পনা বানাতে লেগে যায়। রে প্রথমে গার্ডদের রুটিন বুঝতে শুরু করে। সে দেখে যে গার্ডরা প্রতিদিন ঠিক 7 মিনিটের জন্য স্মোকিং ব্রেক নেয় এবং এই সময় তার উপর কারো নজর থাকে না। রে এর সুযোগ নেয় এবং বাইরে থাকা তার সঙ্গীদের জন্য একটি চিঠি লেখে, যেখানে গোপন পদ্ধতিতে তার পালানোর তারিখ এবং সময় লেখা ছিল। কিন্তু এখন তার সবচেয়ে বড় সমস্যা ছিল সেলের বাইরে থাকা একটি অ্যাডভান্স লকিং সিস্টেম। এরপর একদিন রে যখন খাবার খাচ্ছিল, তখন তার নজর খাবারের সাথে আসা দুধের প্যাকেটের উপর পড়ে। তাতে একটি পাতলা প্লাস্টিক শীট লাগানো ছিল। রে এর মাথায় বুদ্ধি আসে এবং সে চালাকি করে সেই প্লাস্টিক শীটটি লকিং ডিভাইসের উপর লাগিয়ে দেয়। যখন গার্ড সেটি ব্যবহার করে, তখন শীটটি স্বচ্ছ হওয়ার কারণে তার আঙুলের ছাপ শীটের উপর পড়ে যায় এবং রে প্যাটার্নটি বুঝে ফেলে এবং সুযোগ বুঝে দরজা খুলে ফেলে। তারপর সে ভেন্টের রাস্তা দিয়ে কাছে একটি ফায়ার গ্যারেজে গিয়ে পৌঁছায়। তখনই জেলের বাইরে একটি গাড়ি এসে থামে। তাতে এক মেয়ে বাইরে আসে এবং সে যখন একটু সামনে যায়, তখনই সেই গাড়িতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে জেলে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই ক্যামেরা রুমে গার্ডরা দ্রুত নিচে চলে আসে এবং যখন একজন রে এর রুমে চেক করতে আসে, তখন সে অবাক হয়ে যায়। রে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন বাইরে আগুন নেভাতে ফায়ার ফাইটাররাও পৌঁছে যায়। আর তখনই তাদের মধ্যে এক ব্যক্তি দৌড়ে পাশে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে গিয়ে বসে। আর যখন সে নিজের মাস্ক খোলে, তখন জানা যায় যে সে আর কেউ নয় বরং রে। আর গাড়িতে সেই মেয়েটি বসেছিল যার গাড়িতে বিস্ফোরণ হয়েছিল। অর্থাৎ রে এর সেই গোপন চিঠিটি এই দুজনেই পেয়েছিল। এখন কিছু দূর যাওয়ার পর তারা রেকে এক জায়গায় নামিয়ে দেয়। সে সেখানে একটি ফোন বুথে গিয়ে কাউকে কল করে। তখনই রে এর চারপাশ থেকে পুলিশ চলে আসে এবং তাকে আবার নিজেদের সাথে গাড়িতে বসিয়ে নেয়। এই সময় সেখানে লেস্টার নামের এক ব্যক্তি পৌঁছায় এবং সিকিউরিটিকে রেকে ছেড়ে দেওয়ার কথা বলে। তারপর লেস্টার এবং রে সেই জেলের ওয়ার্ডেনের সাথে দেখা করতে যায় এবং এখানে আসল সত্য সামনে আসে। রে কোনো অপরাধী নয়, বরং সে একটি সিকিউরিটি এজেন্সির মালিক। আসলে তার এই কোম্পানি সারা বিশ্বের জেলে নিরাপত্তা যাচাই করে এবং সেগুলোর ত্রুটি খুঁজে বের করে, যার বদলে কোম্পানিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। ওয়ার্ডেন অবাক হয়ে জিজ্ঞেস করে যে এত হাই সিকিউরিটি হওয়া সত্ত্বেও তুমি সেখান থেকে কিভাবে বাইরে বেরিয়ে এলে। তখন রে জানায় যে জেল থেকে বের হওয়ার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয়। প্রথম, জেলের লেআউট বোঝা, তারপর গার্ডদের রুটিন জানা এবং সবশেষ বাইরের কারো সাহায্য। রে জানায় যে শুধুমাত্র লেআউট আর রুটিন জানার পরে সিস্টেমের খামতি পরিষ্কার নজরে আসে এবং এরপর সেটি যত বড় জেলই হোক না কেন, সেখান থেকে বের হওয়া সম্ভব। যাওয়ার সময় লেস্টার ওয়ার্ডেনকে জেলের নিরাপত্তা আরো মজবুত করার পরামর্শ দেয়। এখন কিছুদিন পর রে নিজের কোম্পানি ব্রেসলিন সিকিউরিটিতে যায়। সেখানে লেস্টার তাকে জেসিকা নামের এক মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সে রেকে বলে যে আমি সিআইএ থেকে এসেছি এবং আমার কাছে তোমার জন্য একটি অফার আছে, যার জন্য তোমাকে $5 মিলিয়ন দেওয়া হবে। জেসিকা জানায় যে রেকে এমন একটি জেলের নিরাপত্তা পরীক্ষা করতে হবে যার অস্তিত্ব দুনিয়া থেকে একদম গোপন রাখা হয়েছিল। সাথে সে এও জানায় যে কাজ করার জন্য সে নিজের টিমের সাহায্য নিতে পারবে না এবং তাদের এই জেলে লোকেশনও জানানো হবে না। রে কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু লেস্টার তাকে এই কাজের জন্য রাজি করিয়ে নেয়। কিন্তু রে এর বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। তারপর যখন রে এই মিশনের জন্য যাচ্ছিল, তখন হার্স তাকে জানায় যে তার পরিচয় অ্যান্থনি নামের একজন সন্ত্রাসীর সাথে বদলে দেওয়া হয়েছে এবং সে সাথে তার শরীরের একটি ট্র্যাকার ফিট করে দেয়। এখন গেইল রে যাওয়ার আগে তাকে একটি ইভাকুয়েশন কোড দেয়, যা সে জেলের হেডকে বলে যে কোনো সময় সেখান থেকে বাইরে আসতে পারবে। এরপর রে যখন রাস্তায় যায়, তখন তার সামনে একটি কালো গাড়ি এসে থামে এবং হঠাৎ এক লোক তাকে বৈদ্যুতিক শক দিয়ে গাড়িতে তুলে নেয়। ওই লোকেরা প্রথমে রে এর শরীর থেকে সেই ট্র্যাকিং ডিভাইসটি বের করে নেয়, যাতে তার টিম রে এর লোকেশন জানতে না পারে। তারপর তারা রেকে একটি ইনজেকশন দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায় এবং তারপর যখন রে এর চোখ খোলে, তখন সে নিজেকে কাঁচ দিয়ে তৈরি একটি চেম্বারে বন্দি পায়। সে দেখে যে এই জেলে এমন হাজার হাজার চেম্বার ছিল এবং সেখানে সব জায়গায় গার্ড রয়েছে এবং সবাই একই পোশাক পরে আছে। কিছুক্ষণ পর তাকে জেলের হেড ওয়ার্ডেন হবস এর কাছে নিয়ে যাওয়া হয়। হবস তাকে স্বাগত জানায়, কিন্তু রের এই জেলে থাকা ঠিক মনে হচ্ছিল না। তাই সে হবসকে নিজের ইভাকুয়েশন কোড বলে দেয়, কিন্তু হবস জবাব দেয় যে ইভাকুয়েশন কোড বলে এখানে কিছু নেই। তারপর গার্ডরা তাকে আবার সেই জায়গায় ছেড়ে দিয়ে আসে। এখন রে বুঝে গিয়েছিল যে তার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে এবং এখন এই হাই সিকিউরিটি জেল থেকে বের হওয়া তার জন্য খুব কঠিন। সে এমন ভাবছিল, তখনই সেখানে গার্ডরা এক বন্দীকে নির্দয়ভাবে মারতে শুরু করে। এটি দেখে এখন রেও কিছুটা ভয় পেয়ে যায়। এই সময় রে এর সাথে এমিল রটমেয়ার নামের এক লোক দেখা করতে আসে। সে রেকে বলে যে আমি এক বিশাল গ্যাংস্টার ভিক্টর ম্যানহাইমের জন্য কাজ করতাম এবং এই লোকেরা আমার কাছ থেকে তার ঠিকানা বের করতে চায়, আর এই কারণেই আমি এখানে বন্দি। এরপর একদিন রে যখন পুরো জেল খুব সূক্ষ্মভাবে দেখছিল, তখনই এমিল তাকে খেয়াল করে
এবং রেকে গিয়ে বলে যে তুমি এত কিছু কিসের জন্য করছো। সে উত্তর দেয়, আমি জেল থেকে পালাতে চাই, তুমি আমাকে শুধু যে কোনো ভাবে আইসোলেশন রুম পর্যন্ত পৌঁছে দাও। এতটুকু বলতে এমিল তার নাকে একটি জোরে ঘুষি মারে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হবস ক্যামেরার মাধ্যমে তাদের লড়তে দেখে এবং এর সাজা হিসেবে তাদের দুজনকে আইসোলেশন রুমে পাঠিয়ে দেওয়া হয়। আসলে এই জায়গাটি বন্দীদের টর্চার করার জন্য বানানো হয়েছিল। এই রুমের তাপমাত্রা এত বেশি ছিল যে কিছু সেকেন্ডের মধ্যেই রে এর গলা একদম শুকিয়ে যায় এবং তার মাথা ঘুরতে থাকে, কিন্তু কোনো মতে রে মেঝেতে হাত দিয়ে দুটি নাট খেয়াল করে ফেলে। এরপর রেকে চেক করতে ডাক্তার আসে। তখন সে ডাক্তারকে জিজ্ঞেস করে যে এই জেলটি আসলে কোন জায়গায়, কিন্তু ডাক্তার কোনো উত্তর দেয়নি। তারপর দুজন যখন সেখান থেকে বাইরে এসে দেখা করে, তখন রে এমিলকে বলে যে যদি তুমি আমাকে একটি 3 ইঞ্চি চওড়া মেটালের টুপ এনে দাও তবে হয়তো আমি তোমাকে এখান থেকে বের করতে পারবো। এমিল এই জায়গায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই সে এতে রাজি হয়ে যায়। এখন পরের দিন ওয়ার্ডেন এমিলকে ডাকায় যাতে তার কাছ থেকে ভিক্টর ম্যানহাইমের তথ্য বের করতে পারে, কারণ ভিক্টরকে এখানে বন্দি করলে জেল ওয়ার্ডেন সরকারের কাছ থেকে অনেক টাকা পাবে। কিন্তু এমিল নিজের বসের ঠিকানা বলার বদলে হবসকে উত্ত্যক্ত করতে শুরু করে, যাতে হবস রেগে যায় এবং গার্ডকে এমিলের মুখে জল ভরতে বলে। তখন এই সুযোগ বুঝে এমিল মেঝেতে থাকা মেটালের টুকরোটি নিজের কাছে লুকিয়ে নেয়। এরপর সে রেকে এই টুকরোটি দিয়ে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে। তখন রে তাকে জানায় যে সে এখন পর্যন্ত 14টি জেল ভেঙে পালিয়েছে এবং এই কাজ এখন তার নেশা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই জায়গায় তাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। এখন রে এমিলের কাছে আরো একটি সাহায্য চায়। সে চায় যে এমিল তার সাথে আরো একবার সেই হিট রুমে যাক, কিন্তু এমিল বলে যে আমি কোনো পাগল নই, সে সেখানে আবার ফিরে যেতে চাইবে। দূরে তাকে জেল থেকে বের করার প্রতিশ্রুতি দেয়। তাই এখন এমিলও তার উপর বিশ্বাস রাখে এবং এর জন্য জাভেদ নামের এক বন্দীকে পিটিয়ে দেয়। এর জবাবে তখন জেলের সব গ্রুপ নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। এখন সবাইকে ধরে আইসোলেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং এটাই তোর এর প্ল্যান ছিল। সে বুদ্ধিমত্তার সাথে সেই মেটালের টুকরো দিয়ে নাটগুলোকে বাইরে বের করে দেয় এবং এমনটা করতেই রে এমিলকে একটি ইশারা করে যাতে এমিলও বুঝে যায় এবং ক্যামেরা রুমে সবার নজর ঘোরাতে জোরে জোরে আওয়াজ করতে শুরু করে। এর সুবিধা নিয়ে রেও চালাকি করে মেঝের নিচে চলে যায় এবং পাইপলাইনের রাস্তা দিয়ে হতে হতে বাইরে তো চলে আসে, কিন্তু বাইরে আসতেই সেইটা দেখে স্তম্ভিত হয়ে যায়। এই জেল কোনো ডাঙায় নয়, বরং সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজের উপর তৈরি ছিল। এটি দেখে রে দ্রুত আবার জেলে ফিরে যায়। তারপর যখন এমিল থেকে জিজ্ঞেস করে যে তুমি কি বাইরে যাওয়ার কোনো রাস্তা পেলে, তখন রে জানায় যে এই জেল থেকে বের হওয়া অসম্ভব, আমাদের চারপাশে শুধু সমুদ্র এবং আমরা বাইরে বেরিয়েও এগোতে পারবো না। রে এখন একদম আশা হারিয়ে ফেলছে। অন্যদিকে এবিগেল আর হার্স রে এর চিন্তায় ছিল, তাই তারা লেসারকে জিজ্ঞেস করে যে রে আসলে কোথায়। তাদের লেসারের উপর সন্দেহ ছিল, কিন্তু সে উত্তর দেয় যে সে নিজেও জানে না রে কোথায়। এরপর লেস্টার ওয়ার্ডেন হবসকে ফোন করে এবং তাকে রে সম্পর্কে সমস্ত সত্য কথা বলে দেয়। সাথে সে বলে যে যদি রে এই জেল থেকে পালাতে ব্যর্থ হয় তবে এটি দুনিয়ার সবচেয়ে নিরাপদ জেল হিসেবে পরিচিত হবে। আসলে লেস্টার রেকে সেখানে ফাঁসিয়ে কোম্পানির সমস্ত শেয়ার নিজের নামে করতে চেয়েছিল। এখন জেলায় পরবর্তী অনেক দিন ধরে রেকে খুব টর্চার করা হয়, এমনকি তাকে সপ্তাহ পর্যন্ত ঘুমাতে দেওয়া হয় না। আসলে হবস চেয়েছিল যে রে যেন এখান থেকে বের হওয়ার কোনো প্ল্যানিং করতে না পারে। এখন তো রেও পুরোপুরি হার মেনে নিয়েছিল, কিন্তু এমিল এখানে তাকে সাহস যোগায়। সে রেকে বলে যে হিম্মত হারিও না, তুমি কি সারা জীবনের জন্য এই জেলে বসতে চাও। এটা শুনে রেও কিছুটা সাহস সঞ্চয় করে এবং দুজনে বাইরে বের হওয়ার একটি শেষ চেষ্টা করার জন্য তৈরি হয়ে যায়। এখন রে এমিলকে বলে যে সবার আগে তাদের এটি জানা জরুরি যে তারা ঠিক কোন জায়গায় আছে। তাই রে নিজে ইচ্ছা করে আহত হয়ে যায় এবং ডাক্তারের কাছে পৌঁছে যায়। রে এর মনে হয়েছিল যে শুধুমাত্র ডাক্তারই তাদের এখান থেকে বের হতে সাহায্য করতে পারে। রে ডাক্তারকে বলে যে তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, একজন ডাক্তার হয়ে কিভাবে এমন জায়গায় কাজ করতে পারো। কিন্তু ডাক্তার তো কিছু বলতে পরিষ্কার মানা করে দেয়। তখনই রে বেড থেকে নিচে পড়ে যায় এবং সেখানে রাখা একটি কার্ডবোর্ড নিজের সাথে লুকিয়ে ফেলে। এরপর লাস্ট টাইমে এমিল টেবিলের নিচ দিয়ে তাকে একটি পেন আর একটি চশমা দেয়, যা দিয়ে রে একটি উচ্চতা মাপার যন্ত্র বানিয়ে নেয় যাতে সে তার লোকেশনের একটি আন্দাজ করতে পারে। কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করার জন্য তাদের আবার শিপের উপরে পৌঁছাতে হবে এবং এই কাজের জন্য তারা জাভেদকে বেছে নেয়, কারণ তার উপর হবসের সন্দেহ হবে না। এমিল কোনো মতে তাকেও নিজের সাথে এই মিশনে সামিল করে নেয়। জাভেদ হবসের কাছে গিয়ে বলে যে সে রে আর এমিলের এখান থেকে পালানোর প্ল্যান সম্পর্কে সব জানে, কিন্তু এটি জানার জন্য তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। হবস উত্তর দেয় যে মুক্তি ছাড়া তুমি যে কোনো কিছু চাইতে পারো। তখন জাভেদ বলে যে সে একদিনের জন্য খোলা আকাশে নিজে প্রার্থনা করতে চায়। এখন ওয়ার্ডেনও তাকে এর অনুমতি দিয়ে দেয়। এরপর যখন জাভেদ নিজে প্রার্থনা করছিল তখনই সুযোগ বুঝে সেই ডিভাইসটি আকাশের দিকে ধরে, যে রিডিংস আসে তা সে সেখানে মার্ক করে দেয়। তারপর যখন পরের দিন সেই মার্ক করা পেপার রে এর কাছে পৌঁছায় তখন রে তাতে অ্যাঙ্গেল দেখে বুঝে যায় যে সে পূর্ব দিকে মরক্কোর কাছাকাছি আছে। তো এতে এমিল বলে যে ওখানে আমার এক বিশেষ বন্ধু আছে এবং সে অবশ্যই আমাদের সাহায্য করবে, কিন্তু তার জন্য আমাদের যে কোনো ভাবে আমাদের লোকেশন তার কাছে পৌঁছাতে হবে।
এখন এই কাজের জন্য সে রে আবার ডাক্তারের কাছে সাহায্য নিতে যায়। এবার সে তাকে রাজি করিয়ে ফেলে এবং ডাক্তার এমিলের বন্ধুকে তাদের লাইভ লোকেশন শেয়ার করে দেয়। ওদিকে এখন হব জাভেদের কাছে রে এর প্ল্যান সম্পর্কে জানতে চায়। তখন জাভেদ বলে যে সে আজ সেল ব্লক সি দিয়ে পালানোর চেষ্টা করবে এবং না বুঝে হবস জাভেদের কথা বিশ্বাস করে নেয় এবং ব্লক সিতে সিকিউরিটি আগের থেকেও 3 গুণ বাড়িয়ে দেয়, যার ফলে এখন রে এর সেলে মাত্র কিছু গার্ডই মোতায়েন ছিল। এমিল আর জাভেদ এর সুযোগ নেয় এবং সেখানে অন্য বন্দীদের মারতে শুরু করে যাতে জেলে হুড়াহুড়ি পড়ে যায়। এখন সুযোগ পেয়ে এই 3 জনই উপরের দিকে যেতে শুরু করে। এদিকে হবস তাদের ক্যামেরার মাধ্যমে দেখছিল। তখনই রে উপরে যাওয়ার সময় একটি সিকিউরিটি ক্যামেরা থেকে চিপ বের করে নেয়। সমস্ত সংযুক্ত ক্যামেরা বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে এখন হবস পুরো জেলে লকডাউন করে দেয়, যার ফলে বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়। আর যখন এরা শিপের উপরে আসার জন্য সেই গেট পর্যন্ত পৌঁছায় তখন রে এর পুরো জোর লাগানো সত্ত্বেও তা খোলে না। হবস বোঝা যায় যে তারা এখন পুরোপুরি ফেসে গেছে এবং গার্ডদের তাদের পিছনে পাঠিয়ে দেয়। অন্যদিকে বাইরে এমিলের বন্ধু হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায়, কিন্তু দিকে এখন গার্ড আর বন্দীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই সময় একটি গুলি এসে জাভেদের গায়ে লাগে। এমিল আর রে দ্রুত তাকে তুলে এক রুমে নিয়ে যায়, কিন্তু জাভেদের অনেক রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। সে যে তাকে একা ফেলে চলে যেতে বলে, কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য তো এই ম্যাগনেটিক গেটগুলো খোলা জরুরি ছিল। রে এখানে বুদ্ধি খাটা এবং এমিলকে বলে যে সে শিপের পাওয়ার অফ করবে যাতে কিছুক্ষণের জন্য সব দরজা খুলে যাবে। এই বলে সে একা এগিয়ে যায়, কিন্তু এমিল জাভেদকে ফেলে যেতে রাজি ছিল না, কিন্তু জাভেদ তাকে চলে যেতে বাধ্য করে। এরপর জাভেদ জখম অবস্থায় গার্ডদের সাথে লড়ে এবং দুহাতে এলোপাথারি ফায়ারিং করে কিছুক্ষণ তো তাদের আটকে রাখে, কিন্তু পরে মরে যায়। কিন্তু ততক্ষণে রেও ইঞ্জিন রুমে পৌঁছে পাওয়ার অফ করে দেয় যাতে এখন এমিল শিপের উপর চলে আসে এবং সে দ্রুত হেলিকপ্টারের দিকে এগোতে থাকে, কিন্তু পেছন থেকে গার্ডরা তার উপর হামলা করে দেয়। তবে সে বাঁচতে বাঁচতে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে যায় এবং এরপর এমিল কোথায় থামার ছিল সে নিজের পাওয়ারফুল ওয়েপন দিয়ে সেখানে দেদারসে ফায়ারিং শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে এখন রেকে চারপাশ থেকে গার্ডরা ঘিরে ফেলেছিল এবং তাই সে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কে লুকিয়ে পড়ে। এ সময় এক গার্ড শিপের পাওয়ার অন করে দেয় যাতে ট্যাঙ্ক খুলে যায় এবং জলের তোরে রে সমুদ্রের ভেতরে চলে যায়, কিন্তু উপর থেকে এমিল তাকে জলের মধ্যে দেখে ফেলে এবং হেলিকপ্টার থেকে একটি মই তার দিকে ফেলে দেয়, যা ধরে রে উপরে আসতে শুরু করে। তখনই পেছন থেকে হবস রে এর উপর ফায়ারিং করতে থাকে, কিন্তু রে শিপের উপর রাখা ট্যাঙ্কগুলোকে লিক করে দেয় যাতে সেখানে এক বড় বিস্ফোরণ ঘটে। শেষ পর্যন্ত রে আর এমিল নিজেদের মিশনে সফল হয়। এরপর যখন দুজন মরক্কো আইল্যান্ডে পৌঁছায় তখনই সেখানে একটি গাড়ি এসে থামে, যেখান থেকে জেসিকা নামের মেয়েটি বাইরে বেরিয়ে আসে, যে রেকে এই জেল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এখানেই সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হয়। এমিলি হলো ভিক্টর ম্যানহাইম এবং জেসিকা আর কেউ নয় বরং এমিলেরই মেয়ে। রে তো একদম অবাক ছিল, সে বুঝে উঠতে পারছিল না যে আসলে এখানে কি চলছিল। তখনই জেসিকা তাকে জানায় যে আসলে তার বাবাকে রে ছাড়া আর কেউ জেল থেকে বের করতে পারতো না, এই কারণেই সে ছলনা করে রেকে সেখানে পৌঁছায়। সাথে সে জানায় যে লেস্টার আগে থেকে জেলের অফিসিয়ালদের সাথে মিল ছিল, কারণ শীঘ্রই তারা তাকে এই জেলের সিইও বানাচ্ছিল। এরপর রে যখন অবশেষে নিজের বন্ধু অ্যাবিগেলের সাথে দেখা করে তখন তাকে সমস্ত সত্য ঘটনা জানিয়ে দেয়। এখানে লেস্টার এখন শহর থেকে পালানোর ফোন দিতেছিল এবং যখন সে নিজের গাড়িতে বসে তখন পেছন থেকে হাসওয়াতি শাহবাজ তাকে অজ্ঞান করে দেয় এবং যখন লেস্টারের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি কন্টেইনারে পায় এবং কন্টেইনারটি একটি বিশাল কার্গোর উপরে ছিল। এখন সামনে লেস্টারের সাথে কি হতে চলেছে তা লেস্টার নিজেও জানে না। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।